নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। ত্রিপুরার সড়ক ও পরিকাঠামো উন্নয়নে 2800 কোটি টাকার অর্থ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। বিপুল এই অর্থের সিংহভাগ ব্যয় হবে NHIDCL এর মাধ্যমে। তবে 2018 সালে বিনা টেন্ডারে 450 কোটি টাকার বরাত পাওয়া থেকে শুরু করে গত 5 বছরে 22টি প্রজেক্ট হাতিয়ে নেয় NHIDCL, যার সিংহভাগ ক্ষেত্রেই নিম্নমানের কাজ এবং চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজনৈতিক দল এমনকি সংশ্লিষ্ট সাধারণ মানুষের। তবে কি NHIDCL এর পাপের বোঝা বইছে ত্রিপুরাবাসী? নিউজ নাও এর বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয়টি। 2015 সালে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় সড়ক মহাসড়ক নির্মাণের গতি বাড়ানোর জন্য গঠন করা হয়েছিল NHIDCL। তবে শুরু থেকেই NHIDCL এর কাজকর্ম নিয়ে সময়ে সময়ে অভিযোগ করে আসছিল উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নাগাল্যান্ডে কর্মরত NHIDCL এর এক প্রাক্তন মহাব্যবস্থাপকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছিল CBI। ত্রিপুরাতে NHIDCL এর প্রথম আগমন 2018 সালে, তাও ত্রিপুরার অভ্যন্তরে জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণ ও সংস্কারে বিনা টেন্ডারে NHIDCL এর 450 কোটি টাকার বরাত বাগিয়ে নিয়েছিল তৎকালীন বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকারের সময়ে, যেখানে 2015-16, 16-17, 2017-18 অর্থ বছরে জাতীয় সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণের কাজগুলি করে আসছিল রাজ্যের পূর্ত দপ্তর। সেখানে 2018-19 সালে জরুরি ভিত্তিতে টেন্ডার ছাড়াই NHIDCL কে কেন এত টাকার কাজের বরাত দেয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকায়নি NHIDCL। গত 5 বছরে কমপক্ষে 22টি সড়ক, মহাসড়ক এবং জাতীয় সড়কের কাজ বাগিয়ে নেয় NHIDCL। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরার মতো পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত কোডগুলি অনুসরণ না করার কারণে সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং এই ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও NHIDCL এর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষের। NHIDCL এর কাজ এতটাই নিম্নমানের ছিল যার ফলে নির্মাণের 2-3 বছরের মধ্যেই ভেঙে পড়ে আগরতলা সাবরুম জাতীয় সড়ক, আগরতলা কৈলাসহর হয়ে খোয়াই এবং কমলপুর জাতীয় মহাসড়ক, আগরতলা চুরাইবাড়ি জাতীয় মহাসড়ক এবং NH44A এর ভাংমুন শিমলুং অংশ। পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত নিয়মগুলি অনুসরণ না করে সড়ক নির্মাণের কারণে সমূহ বিপদের আশঙ্কা করে NHIDCL এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রদর্শন করেছিল রাজ্যের পূর্ব সীমানায় ত্রিপুরা মিজোরাম সীমান্ত বরাবর জম্পুই হিলের ভাংমুনের গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের নির্ধারিত কোডগুলি অনুসরণ না করে জাতীয় সড়ক এবং মহাসড়কগুলি নির্মাণ করে সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরের কাঁধে চাপিয়ে দেয় NHIDCL। ফলে যা হবার তাই হয়। NHIDCL এর পাপের বোঝা বইতে হয় রাজ্যবাসীকে। দিন দুয়েক পর পরই জাতীয় সড়ক এবং মহাসড়কগুলির একটি পরিণত হয় মরণ ফাঁদে। সর্বশেষ গত সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির পর্যালোচনা সভায় NHIDCL এর কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ষার সময় কৈলাসহর, কাঞ্চনপুর, কুমারঘাট, খোয়াই, উদয়পুর এবং শান্তির বাজারের বিভিন্ন জাতীয় মহাসড়কের অন্তত 6টি প্রসারিত অংশ ধসে পড়ে। NHIDCL এর বেশিরভাগ সময় জরুরি অবস্থার সময় রাজ্য প্রশাসনের ডাকে সাড়া না দেবার বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে তুলে ধরেছেন বলে রিপোর্ট করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। রাজ্য সরকারের দাবি মেনে সড়ক পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ত্রিপুরাকে 2800 কোটি টাকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে NHIDCL এর বিরুদ্ধে উপর্যুপরি অভিযোগের কারণে এই সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং সংস্কারের বিষয়টিতে বিশদভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় পেনশনারদের তুলনায় অর্ধেকের কম মহার্ঘ রিলিফ পাচ্ছেন রাজ্য সরকারের পেনশনাররা। এক্ষেত্রে অবিলম্বে বকেয়া 28% মহার্ঘ রিলিফ দেবার দাবি রাজ্যের পেনশনারদের। কেন্দ্রীয় হারে বেতন পেনশন কোনোটাই হয়নি।
এখন ন্যায্য হারে ডিআর পাওয়া দুষ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার আরেক দফা ডিআর ঘোষণা করে দিলেও রাজ্য সরকার এখনো এক্ষেত্রে সদর্থক পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের পেনশনারদের বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় অর্ধেকের কম মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পাচ্ছেন রাজ্যের কর্মচারী ও পেনশনাররা। এক্ষেত্রে অবিলম্বে বকেয়া 28% মহার্ঘ রিলিফ মঞ্জুর করার দাবি করেছেন রাজ্য সরকারের পেনশনাররা। জাতীয় ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে গত 16 অক্টোবর কেন্দ্রীয় সরকার তার কর্মচারী ও পেনশনারদের জন্য 3% মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ মঞ্জুর করেছে, যা কার্যকরী হবে 1 জুলাই থেকে। ফলে এক্ষণে তারা 35% মহার্ঘ রিলিফ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন। অথচ ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ পাচ্ছেন মাত্র 25%। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের অর্ধেকেরও কম পাচ্ছেন ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ। এক্ষেত্রে অবিলম্বে এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনারদের সর্ববৃহৎ সংগঠন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। এমনিতেই দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে গেছে, যা নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করছে না রাজ্য সরকার। একই অবস্থা ওষুধপত্রের দামের ক্ষেত্রেও। পেনশনভোগীরা বয়োবৃদ্ধ এবং তাদের জীবনদায়ী ঔষধ সহ নানা রকম ঔষধের ওপর নির্ভরতা বাড়তেই থাকে, কিন্তু সেই তুলনায় তাদের আয় বাড়ে না। ফলে দুর্ভোগ নিত্য সঙ্গী তাদের। নিয়মিত মহার্ঘ রিলিফ পেলে বেঁচে থাকা কিছুটা হলেও ক্লেশ মুক্ত হতে পারে বলে জানিয়েছে পেনশনারদের এই সংগঠন। রাজ্য সরকার প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করে নিয়মিত মহার্ঘ রিলিফ মঞ্জুর করছে না, কিস্তির পর কিস্তি বকেয়া রেখে চলেছে। এক্ষণে ত্রিপুরা পেনশনাররা যে পরিমাণ মহার্ঘ রিলিফ পাচ্ছেন, বকেয়ার পরিমাণ তার চাইতে বেশি। এই ক্ষেত্রে বকেয়া মহার্ঘ রিলিফ মঞ্জুর করে পেনশনারদের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন পেনশনাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মেলার মাঠের ব্যবসায়ী হরিশঙ্কর সাহা খুনে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের। গত 15 অক্টোবর সন্ধ্যায় লেনদেন সংক্রান্ত বচসায় মেলার মাঠের ব্যবসায়ী হরিশঙ্কর সাহাকে এলোপাথারি ছুরি চালিয়ে গুরুতর আহত করেছিল কলেজ টিলা নিবাসী রাহুল কৃষ্ণ রায়। দোকানের মেঝেতে ফেলে একের পর এক ছুরি আঘাতের দৃশ্য উপস্থিত স্থানীয় মানুষ ক্যামেরাবন্দি করেছিলেন, কিন্তু কেউ এগিয়ে যাননি। এমনকি পুলিশের সামনে নৃশংস ঘটনা ঘটলেও সময় মতো ঘটনাস্থলে উপস্থিত টিএসআর জওয়ানরাও ব্যবস্থা নেয়নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 17 অক্টোবর হরিশঙ্কর সাহার মৃত্যু হয়েছে। এদিকে ঘাতক রাহুল পুলিশ বেষ্টনী হয়ে হাসপাতালে আসার পথে স্থানীয় মানুষের গণরোষের শিকার হয়। তাতে তার বুকের পাঁজর ভেঙে যাওয়ার পাশাপাশি একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। এদিকে বুধবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহুলের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন তার মা। ওদিন গণপিটুনিতে যুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে রাহুল কৃষ্ণ রায়ের পরিবার। আর্থিক লেনদেনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আক্রমণ করে বলে দাবি করেছে মৃত রাহুল কৃষ্ণের পরিবার। তবে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি,
পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম দিলীপ দেববর্মা, বাড়ি জিরানিয়া এলাকায়। মৃত ব্যক্তি একটি ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিল বলে জানা যায়। ঘটনার তদন্তে পুলিশ সাজাপ্রাপ্ত আসামি দিলীপ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে। মৃত দিলীপ দেববর্মার বাড়ি জিরানিয়া এলাকায়। সে একটি ধর্ষণের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল। আরো 2 বছরের সাজা বাকি ছিল বলে জানিয়েছে পুলিশ। দিলীপ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা কি নিছক আত্মহত্যা, না এর পেছনে অন্য কোনো রহস্য আছে, তার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে একজন পুলিশ অধিকর্তা। কিছুক্ষণ আগে এসডিএম সাহেব বিশালগড়ের ফোনে জানাইছে যে জেলের মধ্যে কেন্দ্রীয় সংশোধনাগারে একজন আসামি সুইসাইড করেছে। তো আমি খবর পাওয়ার পরে ওসি সাহেবকে বলেছি বিশালগড়ে, এবং একটা পুলিশের টিম পাঠিয়েছে। ওসি সাহেব এবং আমিও যাব, গিয়ে দেখবো। স্যার কী নাম আসামি? দিলীপ দেববর্মা। বাড়ি কোন জায়গায় স্যার? বাড়ি জিরানিয়া। স্যার কোন থানার কেস, এমন কোনো রেকর্ড আছে আপনাদের কাছে? এগুলি এখনও আমরা দেখিনি, আমরা দেখবো। স্যার জেলে তো নিরাপত্তার মধ্য দিয়ে একজন আসামি আত্মহত্যা করছে, ব্যাপারটা কীভাবে দেখছেন স্যার? এটা আমরা তদন্ত করে দেখবো। দেশব্যাপী আজ ধর্নায় বসেছে কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ার্ড অর্গানাইজেশনের কর্মকর্তারা। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এই কর্মসূচিটি পালন হয়। রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে ফেডারেশনের কর্মকর্তারা এই ধর্না কর্মসূচি পালন করে। মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। পেনশনভোগীদের সমস্ত বিভাগের পেনশন আপডেট করা, কর্মচারীদের প্রত্যেকের জন্য পেনশনের সুযোগ রাখা, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভুক্তদের স্বাস্থ্য বীমার মাধ্যমে গণনা করা সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ধর্নায় বসেছে সিবিপিআরও। এরই অঙ্গ হিসেবে রাজধানীর আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় সিবিপিআরওর এই সর্বভারতীয় কমিটি এই ধর্নার কর্মসূচির আয়োজন করে। সব রাজ্যের সঙ্গে কেন্দ্রীয়ভাবে নয়া দিল্লির যন্তর মন্তরেও পালিত হচ্ছে এই ধর্না কর্মসূচি বলে জানিয়েছেন সিবিপিআরওর একজন কর্মকর্তা। আমাদের যে বিভিন্ন ব্যাংক পেনশনার যে সংগঠনগুলি আছে, সমস্ত পেনশনার সংগঠনগুলির যে কেন্দ্রীয় কমিটি একটি গঠিত হয়েছে, সেটির নাম হয়েছে সিবিপিআরও, কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন। এই সিবিপিআরওর ডাকে আজ সারা দেশে, সাথে আমাদের এখানেও একটি ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। যন্তর মন্তরে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি অলরেডি পালিত হচ্ছে। আমাদের যে দাবিগুলি আছে, দাবিগুলির অন্যতম হচ্ছে ব্যাংক পেনশনারদের পেনশন আপডেশন করা। ব্যাংক পেনশনারদের পেনশন আপডেশন প্রায় 30 বছর ধরে চলবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।